হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর এক বইটির ৮ম পর্ব। এই গোলমালের মধ্যে জড়াতে চাইবেন উনি? এসব ভয়ঙ্কর লোকদের বিরুদ্ধে যেতে চাইবেন? চলুন না, গিয়ে দেখা যাক। সাহায্য পাই বা না পাই, আজই আক্রমণ করতে হবে আমাদের। কাজেই তোমার চেহারাটা একটু বদলে দিই। এসো, তোমাকে এই শহরেই থাকতে হবে তো? আমি চাই না চিনে ফেলুক ওরা তোমাকে। 10 মিনিটের মধ্যে চমৎকার একজোড়া গোঁফ গজিয়ে গেল বাতিস্তার নাকের নিচে। পাল্টে গেল সিথি। গালে কপালে কয়েকটা দাগ পড়তেই বয়স বেড়ে গেল আরও 20 বছর। বিছানার চাদর দিয়ে ছোটোখাটো একটা ভুঁড়ি তৈরি হলো জুৎসই গোছের। টেলিফোন করে ডেস্ক ক্লার্ককে জানিয়ে দিল রানা, অতিরিক্ত জরুরি কোনো দরকার না হলে যেন তাকে বিরক্ত করা না হয়। ঘুমাবে সে। কেউ কোনো গোলমাল করলে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। দরজায় তালা মেরে ইমার্জেন্সি ফায়ার এসকেপের ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে এলো ওরা নিচে। সবার অলক্ষ্যে বাঁ পাশের গলিপথ ধরে এগিয়ে পড়ল এসে রাস্তায়। প্রচণ্ড শব্দে নাক ডাকছিল স্টেফানো মন্টিনির। আস্তে করে ঠেলা দিতেই খুলে গেল দরজা। রানা দেখল আধমনি একটা ভুঁড়ি উঠছে আর নামছে। থরথর করে কাঁপছে ঘরের আসবাবপত্র। বিপুল বিক্রমে ঘুমাচ্ছে বাতিস্তার ওস্তাদ। প্রকাণ্ড মোটা, লম্বা হবে বড়জোর 5 ফুট 5 ইঞ্চি। কিন্তু গোটা 10 রানাকে একসঙ্গে কষে বাঁধলেও ওর সমান মোটা হবে কিনা সন্দেহ। একটা বাহু রানার উরুর মতো, মাথা ভর্তি টাক। কানের পাশ দিয়ে ঘাড়ের পিছন দিকে সামান্য চুলের আভাস পাওয়া যায়। 75 পাকা। বয়স 50 কি 55। কাঁচা পাকা গোঁফ জোড়া ঠোঁটের দুপাশ দিয়ে নেমে এসেছে নিচের দিকে। মিশেছে থুতনির কাছে গজানো ইঞ্চিখানেক লম্বা দাড়ির সঙ্গে। পাশ ফিরল ওস্তাদ। ক্যাচম্যাচ করে মহা আপত্তি জানালো খাটের উৎপীড়িত স্প্রিং। সেদিকে মোটে লক্ষ্য না দিয়ে হালকাভাবে শুরু হলো আবার নাসিকা গর্জন। ক্রমে বাড়তে বাড়তে উঠে যাবে চরম পর্যায়ে। এর কাছে কতটা সাহায্য পাওয়া যাবে বুঝে নিয়েছে রানা। নিঃশব্দে ফিরে যাওয়ার ইঙ্গিত করল সে বাতিস্তাকে। কিন্তু ততক্ষণে ডাক দিয়ে ফেলেছে বাতিস্তা। ওস্তাদ! তড়াক করে উঠে বসল ওর ওস্তাদ। বিস্ফারিত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল ওদের দুজনকে। কি চাই? গম্ভীর গমগমে কণ্ঠস্বরে কেঁপে উঠল ঘরটা। সাহায্য চাই ওস্তাদ, বলল বাতিস্তা। ওস্তাদ! অবাক হয়ে আবার পা থেকে মাথা পর্যন্ত দেখল বাতিস্তাকে। আমি তোমার ওস্তাদ না? এত সুন্দর একটা শরীরে যে উই উই আঙ্গুল দিয়ে বাতিস্তার ভুঁড়িতে খোঁচা দেওয়ার ভঙ্গি করল স্টেফানো মন্টিনি। ওই রকম একটা ভুঁড়ি গজাতে দেয় আমি তার ওস্তাদ নই। কেউ হও না তুমি আমার। কোন ইয়ারে পাশ করেছ? কচমচ করে চাইল ওস্তাদ বাতিস্তার দিকে। রানা দেখল এই গতিতে এগুলে পরিচয় পর্ব শেষ হতেই মেলা সময় লেগে যাবে। চট করে বলল, বাতিস্তার বোনকে যারা খুন করেছে তারা আমার এক বন্ধুকে আটকে রেখেছে একটা বাড়িতে। আঁতকে উঠল স্টেফানো মন্টিনি। কি বললে? আমাদের বাতিস্তার বোনকে খুন করেছে? কোন শহরের বাচ্চা? এক লাফে নেমে পড়ল খাট থেকে। দাঁড়াও, আমি কাপড়টা পরে নিচ্ছি এক্ষুনি। বিনা দ্বিধায় ন্যাংটো হয়ে গেল পাগলা ওস্তাদ। রানাও বাতিস্তার সামনে। আলনা থেকে এমন একটা টাইট ফিটিং জাঙ্গিয়া টেনে নিয়ে পড়ল যেটার পায়ের ফাঁক গলে ঢুকে যাবে আস্ত রানা। একটা হাফ প্যান্ট আর একখানা স্পোর্টস জ্যাকেট চড়িয়ে ফিরল রানার দিকে। তোমরা কে? মেরে ফেলেছে তারপর এসেছ খবর দিতে? মারার আগে আসতে পারোনি? বাতিস্তা কোথায়?
আমি বাতিস্তা ওস্তাদ। ইনি সিনর মাসুদ রানা, বাংলাদেশের লোক। আমরা দুজনেই ছদ্মবেশে আছি। ওস্তাদের চোখ কপালে উঠতে দেখে চট করে যোগ করল বাতিস্তা। সব ভেঙে চুরে বলবার সময় নেই ওস্তাদ, হাতে একেবারেই সময় নেই। দেরি হলে হয়তো ওদের আর পাবো না। এক্ষুনি আক্রমণ করতে হবে আমাদের। আপনি যাবেন কি না বলুন। যাব মানে 100 বার যাব। কিন্তু তুমিই ঠিক বাতিস্তা তো? আর ইউ শিওর? আমি কিন্তু একেবারেই চিনতে পারছি না। বাতিস্তার কাপড়ের ভুঁড়িটা একটু টিপে দেখল ওস্তাদ। আমাদের দুজনের তুলনায় লোক একটু বেশি বলেই এত রাতে আপনাকে কষ্ট দিচ্ছি, বলল রানা বিনীতভাবে। পথে চলতে চলতে যতটা সম্ভব সংক্ষেপে আপনাকে জানাবো আমরা ব্যাপারটা। রওনা হওয়ার আগে আপনার একটা কথা জেনে রাখা দরকার ওস্তাদ। কাজটা কিন্তু বিপজ্জনক। ওরা সশস্ত্রও হতে পারে। আশা করছি ওই বাড়িতে জনাছয়েক লোক আছে, কিন্তু আসলে এর দ্বিগুণ লোকও থাকতে পারে। আমাদের কারো পক্ষেই প্রাণ নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে আসা সম্ভব নাও হতে পারে। আপনি ইচ্ছে করলেই না করে দিতে পারেন, কিছুই মনে করব না। কটমট করে চাইল ওস্তাদ রানার দিকে। বড় বেশি কথা বলো হে তুমি ছোকরা। কোন ইয়ারে পাশ করেছ? ভুলেই গেছো আমাকে? চলো আগে বাড়ো, দেখা যাবে আজ আমার ট্রেনিংকে কতটা মনে রেখেছ। বাতিস্তাকে ঘর থেকে বেরোবার ইঙ্গিত করে বলল, আর বাতিস্তা, অবশ্য তুমি যদি সত্যি সত্যি বাতিস্তা হও, তোমার বোনের মৃত্যু সংবাদে আমি সত্যিই দুঃখিত। তোমার বোনই তো তোমার পড়ার খরচ চালাতো, তাই না? আহা, আমার যদি অনেক টাকা থাকতো। আপনার চেহারাটা একটু পাল্টে নিলে হতো না ওস্তাদ? আমি তো কাজ সেরে চলে যাব বাংলাদেশে, আপনাকে থাকতে হবে ভ্যানিসেই। 3000 অ্যাথলেট এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে আমি একটা ডাক দিলে, হাসল ওস্তাদ। ভয় নেই, আমার কোনো ক্ষতি করবার আগে 3000 বার চিন্তা করবে যে কোনো লোক। চলো। শুনে তাজ্জব হয়ে গেল পাগলা ওস্তাদ। কী এমন জিনিস রয়েছে তোমার বন্ধুর কাছে যার জন্যে এত সব কাণ্ড করতে? এমনকি জুলির মতো একটা নিরপরাধ মেয়েকে হত্যা করতেও বাধল না ওদের? গন্ডোলা ছেড়ে দিল বাতিস্তা। আমি জানি না ওস্তাদ, বলল রানা। সেইটাই জানতে হবে আমাকে। তোমার বন্ধু কি কোনো বেআইনি কাজে লিপ্ত ছিল? তাও জানি না ওস্তাদ, কিন্তু এটুকু জানি, যাই করে থাকুক অনিল চ্যাটার্জি, বিচার পাওয়ার অধিকার ওর আছে। এভাবে কুকুরের মতো তাড়া খেয়ে মরতে দিতে পারি না আমরা ওকে বিদেশ বিভুঁইয়ে। তা ঠিক, এবার কি প্ল্যান করছো বলো? বাড়িটার পিছন দিক থেকে ঢুকতে চাও? আগে দেখিনি পিছনটা, তারপর কিভাবে কি করা যায় স্থির করা যাবে। লম্বা কালো গন্ডোলা নিঃশব্দে এগিয়ে চলল অন্ধকার ভেদ করে। সরু খাল বাড়িটার পিছন ঘেঁষে চলে গেছে পশ্চিমে। প্রকাণ্ড একখানা চাঁদ আলো করে রেখেছে আকাশটাকে, কিন্তু লম্বা বাড়িগুলোর গায়ে আটকে যাওয়ায় খালে এসে পড়তে পারছে না ওটার আলো। সার বেঁধে দাঁড়িয়ে আছে অন্ধকার বাড়িগুলো। ছাদের কার্নিশে কার্নিশে ভৌতিক আলোর খেলা। খুব করে গলা পরিষ্কার করলো বাতিস্তা। লণ্ঠনটা কমিয়ে দিন সিনর, এসে গেছি। প্রায় নিভিয়ে দিল রানা মৃদু আলোটা। 8 মিনিটের মধ্যেই একটা দোতলা বাড়ির পিছনে থেমে দাঁড়ালো গন্ডোলা। বইটা রেখে এগিয়ে এলো বাতিস্তা। তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রানা বাড়ির পিছন দিকটা। আলোর আভাস মাত্র নেই। 15 ফুট ওপরে একটা ব্যালকনি দেখা যাচ্ছে। তার ফুট 10 ওপরে মোটা গরাদ দেয়া ছোট একটা জানালা। ব্যালকনিতে আসার জন্যে নিশ্চয়ই দরজা আছে একটা। পাশে একখানা জানালা থাকাও বিচিত্র নয়, কিন্তু অনেকক্ষণ ঠাহর করে বোঝা গেল না পরিষ্কার। ওই ব্যালকনি ছাড়া আর কোনো জায়গা দিয়ে ভিতরে ঢুকবার উপায় দেখতে পেল না রানা। একটা হুক আর কিছু দড়ি পেলে এই ব্যালকনি দিয়ে ঢোকা যায় ভিতরে। পকেট থেকে টর্চটা বের করলো রানা। জানালা দরজা আছে কি না দেখে নেওয়া যাক। টর্চের মুখটা অ্যাডজাস্ট করে
সূক্ষ্ম একটা রশ্মিতে পরিণত করল রানা আলোটাকে। একটা বন্ধ দরজার উপরের অংশ দেখা গেল কিছুটা, একটা জানালারও সামান্য কিছুটা অংশ দেখা গেল, কিন্তু তাতে গরাদ আছে কিনা বোঝা গেল না। রশি হুক আছে আমার কাছে, সিনর। উঠে যাব উপরে? দাঁড়াও, এখন না। ওস্তাদ, গন্ডোলা চালাতে পারেন? পারি মানে? বাতিস্তাকে ইন্টার ইউনিভার্সিটি গন্ডোলা চ্যাম্পিয়ন বানালো কে? ভেরি গুড। চলো বাতিস্তা, ওস্তাদকে বাড়ির সামনেটা একটু দেখে আনা যাক। নিঃশব্দে ঘুরল গন্ডোলা। কিছু দূর গিয়ে ঘ্যাস করে থামল একটা গলিমুখের কাছাকাছি। 2-3টে মোড় ঘুরে ক্যাম্পো ডেল সালিজোতে পড়ল ওরা। দূর থেকে আঙ্গুল তুলে দেখালো রানা। ওই যে সবুজ পেইন্ট করা দরজা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কথা বলতে না বলতেই খুলে গেল দরজাটা। বেরিয়ে এলো সিলভিও পিয়েত্রো। বন্ধ হয়ে গেল দরজা। সিঁড়িতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো সিলভিও। এদিক ওদিক চাইল, তারপর সোজা হাঁটতে শুরু করলো রানার দিকে। চট করে গলির ভিতর ঢুকে অন্ধকার থামের আড়ালে আত্মগোপন করলো ওরা, কিন্তু তার প্রয়োজন ছিল না। কিছু দূর সোজা হেঁটে এসে ডান দিকের একটা গলিতে ঢুকে অদৃশ্য হয়ে গেল সিলভিও। অনিল ছাড়া এখন রইল আর 5 জন, কমপক্ষে 5 জন, আসলে আরও বেশিও হতে পারে। কাজেই ওদের তাক লাগিয়ে দিতে না পারলে কাবু করা মুশকিল হবে। অনিল যদি এই বাড়িতে থাকে তাহলে ওকে বের করে আনাও এক মহা সমস্যা হবে। ওকে ওখান থেকে সরাতে হলে যদি স্ট্রেচারের দরকার হয় তাহলে তো বিকট ঝামেলা। অনেকটা আপন মনে বলছিল রানা কথাগুলো। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফিরল বাতিস্তার দিকে। তুমি ওস্তাদকে নিয়ে বাড়িটার পিছন দিকে চলে যাও, ব্যালকনি দিয়ে ঢুকে পড়ো বাড়ির ভিতর। এখন থেকে ঠিক 10 মিনিট পর সামনে দিয়ে ঢুকবো আমি। একা? হ্যাঁ, সামনে পিছনে 2 দিক থেকে চমকে দিতে হবে ওদের। আমি না ঢোকা পর্যন্ত চুপচাপ থাকবে, কোনো গোলমাল করবে না। আরেকটা কথা, আমাদের প্রথম কাজ অনিলকে উদ্ধার করা। প্রতিশোধ নেয়ার সুযোগ আসবে পরে। কাজেই ওড্ডি বা জ্ঞানকে যদি পাইও, প্রতিশোধ নিতে গিয়ে 1 সেকেন্ড বেশি সময় ব্যয় করব না আমরা। রাজি? রাজি। কিন্তু সিনর, জানালায় যদি লোহার বার থাকে আর দরজা যদি ভিতর থেকে আটকানো থাকে তাহলে? আপনি একা ওই বাঘের খাঁচায় ঢুকে পড়লে কী উপায় হবে? পিছন দিয়ে যদি ঢুকতে না পারো তাহলে যত তাড়াতাড়ি পারো সামনে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আর আমি? এতক্ষণে কথা বলল পাগলা ওস্তাদ। আমার কি করতে হবে? বাতিস্তা যদি ওই ব্যালকনি দিয়ে বাড়ির ভিতর ঢুকতে পারে তাহলে আপনি গন্ডোলা নিয়ে ফিরে আসবেন। এখন ওটা যেখানে আছে সেইখানে। তারপর সামনে দিয়ে ঢুকবেন বাড়িটায়। যদি ওদের কাবু করতে পারি তাহলে সামনের দরজা দিয়ে বেরোতে হবে আমাদের অনিলকে নিয়ে। যান, রওনা হয়ে যান ওস্তাদ। রানার কাঁধের উপর একখানা 2.5 মণি হাত রাখল পাগলা ওস্তাদ। কাজটা তোমার জন্যে একটু বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে না? প্রথমে আমি সামনে দিয়ে ঢুকলে কেমন হয়? দেখুন ওস্তাদ, আপনাকে আগেই বলেছি, এই খেলায় আমি ক্যাপ্টেন। আমার আদেশ মানতে হবে। ভুলই হোক আর ঠিকই হোক, আমি যা বলি তাই করতে হবে, খাঁটি স্পোর্টসম্যানের মতো। আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন না। 2 মত 2 পথ হয়ে গেলে অনর্থক তর্কাতর্কি করে সময় নষ্ট হবে। বুঝতে পেরেছেন? পেরেছি বাবা, পেরেছি। আজকালকার ছেলে তো নয়, একেবারে পেরেক। আমার প্রস্তাব তুলে নিচ্ছি আমি। তবু ভালো, কাজে নেমে তারপর প্রশ্ন তুলেননি। কাজ শুরুর আগেই উঠেছে কথাটা। ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে আমার। আমাদের 3 জনের মধ্যে 2 জন গন্ডোলা চালাতে জানে, 1 জন জানে না। 1 জনকে ওদের চিনে ফেলবার সম্ভাবনা আছে, 2 জনকে চিনবে না। আমাদের কাজ হচ্ছে ওদের অবাক করে দিয়ে পরাস্ত করা এবং অনিলকে গন্ডোলায় তুলে নিয়ে পলায়ন। তার জন্যে ওটাকে বাড়ির পিছন থেকে বেয়ে এগলির মুখে নিয়ে আসা দরকার। হাসল রানা। এবার রওনা হয়ে যান ওস্তাদ।
চিন্তা করে বের করুন দেখি আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে কোনো খুঁত পাওয়া যায় কি না। ওদের বিদায় করে দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো রানা। অপেক্ষা করতে ভালো লাগে না ওর। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। নানান চিন্তা আসতে শুরু করলো ওর মাথায়। পিছন দিয়ে ঢুকতে পারবে তো বাতিস্তা? যদি না পারে তাহলে সামনের দিকে ফিরে আসতে কত সময় লাগবে? ততক্ষণ পারবে সে টিকে থাকতে? কজন লোক আছে এ বাড়ির ভিতর? অনিলকে পাওয়া যাবে তো এখানে? পাওয়া গেলে আপাতত খোঁজার শেষ। কিন্তু যদি না পাওয়া যায়? শেষ না দেখে পুলিশের সাহায্য নেবে না, স্থির করেছে সে। পুলিশের সাহায্য চাইলেই যে কতটা পাওয়া যাবে সে ব্যাপারেও সন্দেহ আছে ওর। কার কাছে খবর পেল পুলিশ যে সেই ভাঙ্গা বাড়িটায় জুলির লাশ পাওয়া যাবে? রঞ্জন চৌধুরীর ব্যবহারটা কেমন যেন গোলমেলে ঠেকেছে রানার কাছে। এমন ভাব দেখালো যেন বিশ্বাসঘাতকতা করেছে অনিল। ঢাকায় মেজর জেনারেলকে অনুরোধ করেছে রানা যেন এ ব্যাপারে নাক না গলায়, রানার ওপর সেরকম আদেশ জারি করতে। চারদিকে ঢাকঢাক ঘুরঘুর। অনিল অথচ সেই ভারতেই ফিরে যাওয়ার চেষ্টা করছে কেন? অনুতপ্ত? মেলে না। শেষবারের মতো ঘড়ি দেখল রানা। দেয়ালের গায়ে কনুয়ের গুঁতো দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অন্ধকার গলি থেকে বেরিয়ে এলো সে। দৃঢ় লম্বা পদক্ষেপে এসে দাঁড়ালো সবুজ দরজাটার সামনে। সিঁড়ি বেয়ে 3 ধাপ উঠে জোরে 3টে টোকা দিল দরজার গায়ে। বেশ কিছুক্ষণ চুপচাপ। কিন্তু আবার টোকা দেওয়ার জন্যে রানা যেই হাত তুলল অমনি ঘটাং করে খুলে গেল দরজার বল্টু। দুফাক হয়ে গেল দরজা। চৌকাঠের ওপর দাঁড়িয়ে বেটে মোটা গিয়ান। ভুরু কুচকে চাইল রানার মুখের দিকে। মুহূর্তে চিনতে পেরেছে সে মিশরীয় ট্যুরিস্টকে। কি চাই এখানে? কর্কশ কণ্ঠে প্রশ্ন করল গিয়ান। ডক্টর আমানান্তির একটা জরুরি কল আছে। কথাটা বলতে বলতে গিয়ানকে প্রায় ঠেলে ঢুকে এলো রানা বাড়ির ভিতর। উনি এখানে আছেন শুনে এসেছি। নেই? ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে। কথাটা আর শেষ করতে পারল না গিয়ান। হুক করে একটা চাপা আওয়াজ বেরোলো ওর মুখ দিয়ে। বাঁকা হয়ে গেল ভুঁড়ির ওপর প্রচণ্ড এক ঘুষি খেয়ে। পর মুহূর্তে চোয়ালের উপর পড়ল রানার বজ্র মুষ্টির লেফট হুক। পা ভাঁজ হয়ে পড়ে যাচ্ছিল। ধরে ফেলল ওকে রানা। কানের কাছে মুখ নিয়ে মধুর কণ্ঠে বলল, তোমার নিজের দাওয়াই দিলাম একটু। কেমন বুঝছ মোটু মিয়া? ঘাড়ের ওপর একটা মাঝারি ওজনের রদ্দা মেরে একটু আড়ালে টেনে নিয়ে শুইয়ে দিল রানা ওকে মেঝের ওপর। ওর শরীর ডিঙ্গিয়ে এসে বন্ধ করে দিল সামনের দরজাটা। যাক, বাড়ির ভিতর ঢুকে পড়েছে সে। দ্রুত চোখ বোলালো চারপাশে, বাড়ির নকশাটা মোটামুটি বুঝে নেওয়ার জন্যে। সামনেই সিঁড়ি, ডান দিকে বেশ লম্বা একটা করিডোর। করিডোরের দুপাশে দুটো এবং শেষ মাথায় একটা বন্ধ দরজা দেখা যাচ্ছে। কম পাওয়ারের বাতি দিয়ে ম্লানভাবে আলোকিত প্যাসেজটা। কান খাড়া করল রানা। শেষ মাথার ঘর থেকে কয়েকজনের কথাবার্তার আওয়াজ আসছে। তাছাড়া সব চুপচাপ। সিঁড়ি বেয়ে উপরে উঠাই স্থির করল রানা। কিন্তু রওনা হতে গিয়েও থমকে দাঁড়ালো। দোতলার কোনো একটা ঘরের দরজা খুলে গেল। ঝট করে সরে এলো রানা সিঁড়ির নিচে ছায়ায়। ধূপধাপ পায়ের শব্দ এসে থামল সিঁড়ির কাছে। গিয়ান, কে এলো? রেলিংয়ের ফাঁক দিয়ে উকি দিয়ে উড্ডির মুখের একাংশ দেখতে পেল রানা। কুঁচকে আছে ভ্রু। সিঁড়ির নিচে অপেক্ষা করছে রানা, প্রস্তুত। সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো উড্ডি। অর্ধেক নেমেই দেখতে পেল সে গিয়ানের জ্ঞানহীন দেহটা। থমকে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করে দেখল সে। নিচু গলায় কি একটা গালি দিল উড্ডি। তারপর দূরদার করে নেমে এলো বাকি ধাপ কটা। নিচু হয়ে ঝুঁকে জ্ঞানকে দেখল সে, কিন্তু সে শুধু 1 সেকেন্ডের জন্য। সিঁড়ির নিচে রানা সামান্য একটু নড়ে উঠতেই ঝট করে ফিরল এদিকে। 8 সেকেন্ড পরস্পরের চোখের দিকে চেয়ে রইল ওরা।
তারপর লাফ দিল রানা। রানা আশা করেছিল বাঁদিকে সরবে উড্ডি, কিন্তু সরল ডান দিকে। এক হাতে গলা টিপে ধরল রানা উড্ডির, অন্য হাতে ঘুষি চালালো থুতনির নিচে। কিন্তু কোনোটাই তেমন কার্যকরী হলো না, লক্ষ্য সামান্য একটু ভ্রষ্ট হয়ে যাওয়ায়। হাড্ডির মতো শক্ত উড্ডির হাত। এক হাতে ঠেকিয়ে দিল রানার ঘুষি। সামান্য একটু কাত হয়ে ধরাম করে মারল রানার পাজরার উপর প্রচণ্ড একটা হুক। এক পা পিছিয়ে গেল রানা। গলা থেকে হাত ছুটে গেলেও ঝট করে ধরে ফেলল ওর কোটের কলার, হ্যাচকা টান দিল। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল উড্ডি। সাই করে লাথি মারল রানা ওর পায়ের কবজিতে। হুড়মুড় করে পড়ল উড্ডি মাটিতে। পড়েই বা পাটা রানার বুকে বাঁধিয়ে জোরে ধাক্কা দিল। ইউজিনু, রিক্কি, পপিনি। তার স্বরে ডাক ছাড়ল সে রানাকে আবার বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে দেখে। উঠে বসতে যাচ্ছিল, শুয়ে পড়ল আবার প্রচণ্ড ঘুষি খেয়ে। দুপাট খুলে গেল করিডোরের শেষ মাথার দরজাটা। ইয়া লম্বা চওড়া এক লোক বেরিয়ে এলো সরু প্যাসেজে। তার পিছনে তার চেয়েও প্রকাণ্ড আরও দুজন লোক। সামনের লোকটাকে এক হাতে সরিয়ে দিয়ে নিজে আগে আসার চেষ্টা করছে পিছনের লোকটা। দ্রুত এগুচ্ছে ওরা। কে কার আগে আসবে তাই নিয়ে সরু প্যাসেজে একে অন্যের বাধা সৃষ্টি করছে ওরা। এই সুযোগে ধড়াক করে উঠে দাঁড়ালো রানা উড্ডিকে ছেড়ে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো সে। পাগলের মতো সামনের দিকে ঝুঁকে এলো উড্ডি। রানার বা পাটা দ্বিতীয় ধাপ ছেড়ে চতুর্থ ধাপে উঠতে যাবে, এমন সময় দুই হাতে খপ করে চেপে ধরল সে পায়ের কবজি, মারল টান। হুড়মুড় করে পড়ে গেল রানা সিঁড়ির উপর হয়ে। জোরে ঠুকে গেল কপাল। অন্ধকার হয়ে আসতে চাইল ওর চোখ, কিন্তু মন শক্ত করল রানা। এই অবস্থায় জ্ঞান হারানো মানে অবধারিত মৃত্যু। প্রাণপণ শক্তিতে অন্ধের মতো পা ছুড়ল পিছন দিকে। উড্ডির কাঁধের উপর পড়ল লাথিটা। পা ছেড়ে দিয়ে ধরাম করে আছড়ে পড়ল সে প্রথম লোকটার পায়ের উপর। এক লাফে উড্ডিকে টপকে এগিয়ে এলো দ্বিতীয় লোকটা। ভয়ঙ্কর চোখ মুখ। ধরে ফেলবার চেষ্টা করল রানাকে। স্যাঁত করে সরে গেল রানা। উঠে দাঁড়ালো এবং আচম্বিতে কনুই চালালো পিছন দিকে। সোলার প্লেক্সাসের উপর আচমকা গুঁতো খেয়ে ব্যথায় বিকৃত হয়ে গেল লোকটার মুখ। হামাগুড়ি দিয়ে বসে পড়ল সিঁড়ির উপর। আছড়ে পাছড়ে আরও 3 ধাপ উঠল রানা। এমন সময় খপ করে ধরে ফেলল একজন রানার বা হাতের কবজি। তৃতীয় লোকটা, মাথা ভর্তি লাল চুল। নিচু হয়ে সিঁড়ির এপাশে চলে এসেছিল সে। হঠাৎ উঠে দাঁড়িয়ে রেলিংয়ের উপর দিয়ে হাত বাড়িয়ে ধরে ফেলেছে। হ্যাচকা টানে রেলিংয়ের গায়ে ধাক্কা খেল রানা। হাতটা ছাড়াবার চেষ্টা করল। আঙ্গুল তো নয়, রানার মনে হলো লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে ওর কবজি। আশ্চর্য শক্তি লোকটার গায়ে, ছাড়ানো গেল না হাত। সিঁড়ির উপর হামাগুড়ি দিয়ে বসে ব্যথায় কাতরাচ্ছে কনুইয়ের গুঁতো খাওয়া লোকটা। বন্য জন্তুর মতো মাথা নাড়ছে এপাশ ওপাশ। এক লাফে ওকে ডিঙিয়ে উঠে এলো প্রথম লোকটা। ঠোঁট সরে গেছে দাঁতের উপর থেকে। 2 চোখে প্রতিহিংসার বিষ। প্রচণ্ড এক ঘুষি তুলল লোকটা রানার তলপেট লক্ষ্য করে। ওই এক ঘুষি রানার জন্যে যথেষ্ট ছিল, কিন্তু লাগাতে পারল না জায়গা মতো। আশ্চর্য ক্ষিপ্র বেগে শরীর বাঁকিয়ে সরে এলো রানা 6 ইঞ্চি। দ্রাম করে পড়ল ঘুষিটা রেলিংয়ের উপর। কেঁপে উঠল সারা বাড়ি। আরও ভয়ঙ্কর হয়ে উঠল লোকটার চোখ মুখ। আরেকটা ঘুষি তুলল। ঠিক এমনি সময় বাতিস্তা এসে দাঁড়ালো সিঁড়ির মাথায়। একবার চোখ বুলিয়েই বুঝে নিল অবস্থাটা। মুহূর্তে সিদ্ধান্ত নিল। সিঁড়ির তোয়াক্কা না রেখে ঝাঁপ দিল বাতিস্তা। পা আগে, মাথা পিছনে। উড়ে এসে পড়ল বাতিস্তা লোকটার বুকের উপর। 2 পা নেমে গেল লোকটা। হোঁচট খেল হামাগুড়ি দেয়া লোকটার গায়ে পা বেঁধে। হুড়মুড় করে পড়ল নিচে শানের উপর। ওর বুকের উপর পড়ল বাতিস্তা। ডান হাতে রেলিংয়ের উপর ভর দিয়ে এক লাফে টপকালো রানা ওটা। ধপাস করে লাল চুলু দৈত্যটার কাঁধে বসে পড়ল।
দুই পায়ে যত জোরে সম্ভব ধমাধম উল্টো লাথি মারতে শুরু করলো সে লোকটার পেটে। রানাকে কাঁধে নিয়ে হুড়মুড় করে দেয়ালের গায়ে গুঁতো মারার চেষ্টা করলো লোকটা বার কয়েক। সেদিকে সুবিধে করতে না পেরে রানার মাথাটা চুর করে দেওয়ার জন্যে হঠাৎ শানের উপর পড়ল সে চিত হয়ে। রানার দুই উরু চেপে ধরে আছে বুকের উপর, যেন সে নড়াচড়া করতে না পারে। পতনের অর্ধেকটা পথ চুপচাপ থাকলো রানা। লোকটা যেই সম্পূর্ণভাবে ভারসাম্য হারালো, অমনি জোরে এক মোচড় দিল। ঘুরে যাচ্ছে লোকটার দেহটা। ব্যাপারটা বুঝতে পেরে চট করে রানার উরু ছেড়ে দিয়ে নাক মুখ ঠুকে যাওয়া থেকে বাঁচল লোকটা এক হাতে মেঝে ধরে। অপর হাতে হ্যাচকা টান দিয়ে নামিয়ে দিল রানাকে কাঁধ থেকে। পর মুহূর্তে ক্যাক করে চেপে ধরল রানার কণ্ঠনালী। দম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো রানার। বিনা দ্বিধায় ডান হাতের তর্জনীটা ঠেসে ধরল রানা দৈত্যটার বাঁ চোখে। চিৎকার করে উঠল লোকটা। আরও জোরে খোঁচা দিল রানা। কণ্ঠনালীর উপর থেকে খসে গেল বজ্র আটুনি। পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে লোকটা। ধরাম করে হাঁটুর একটা গুঁতো পড়ল ওর তলপেটে। পর মুহূর্তে কাঁধের পাশে পড়ল কারাতের এক তীব্র রদ্দা। ছিটকে গিয়ে রেলিংয়ের উপর হুমড়ি খেয়ে পড়ল সে। বাতিস্তাকে বুকের উপর নিয়ে সিঁড়ির উপর থেকে নিচের মেঝেতে চিত হয়ে পড়েই জ্ঞান হারিয়েছিল লোকটা, প্রচণ্ড জোরে মাথাটা ঠুকে যাওয়ায়। কিন্তু কোনো রকম ঝুঁকি নিল না বাতিস্তা। শটান উঠে দাঁড়িয়ে ঝপাং করে পড়ল আবার ওর বুকের উপর, দুই হাঁটু ভাঁজ করে। মরাত করে শব্দ এলো রানার কানে। উঠে দাঁড়িয়ে রানার দিকে ঘুরতে যাচ্ছিল বাতিস্তা। ঝাঁপিয়ে পড়ল ওর উপর উড্ডি। রেলিংয়ের গায়ে ছিটকে পড়া লোকটার কণ্ঠনালী টিপে ধরে এই দিকে চেয়েছিল রানা। পরিষ্কার দেখতে পেল বাতিস্তার খেলা। সেকেন্ড 10 দমাদম ছোট ছোট ঘুষি মারল বাতিস্তা, উড্ডি নাকে মুখে বুকে পেটে। প্রতিটা ঘুষি পড়ার সঙ্গে যেভাবে কেঁপে কেঁপে উঠল উড্ডির শরীরটা, রানা বুঝল ঘুষি তো নয়, আধমনি হাতুড়ির আঘাত পড়েছে ওর ওপর। হঠাৎ একপাশে কাত হয়ে গেল বাতিস্তা। আঙ্গুলগুলো সোজা রেখে ধরাম করে জুডু চপ মারল উড্ডির নাভির 6 আঙ্গুল উপরে। ভাঁকা হয়ে গেল উড্ডি। ব্যথায় বিকৃত ওর চোখ মুখ। ধরাম করে আরেকটা জুডু চপ পড়ল উড্ডির ঘাড়ের পেছনে। ঝুপ করে পড়ল মেঝের উপর উড্ডির জ্ঞানহীন দেহ। কনুয়ের গুঁতো খাওয়া লোকটা ছুরি বের করে ফেলেছে একটা। কণ্ঠনালী ছেড়ে দিয়ে এক লাফে রেলিং টপকালো রানা। বাতিস্তার বুক লক্ষ্য করে ছুড়বার ঠিক পূর্ব মুহূর্তে খপ করে ধরল রানা লোকটার কবজি। বেকায়দা মতো একটা চাপ পড়তেই ছুরিটা খসে গেল হাত থেকে। কিন্তু রানার কৌশলী ফিরিয়ে দিল লোকটা। বাম হাতের কনু দিয়ে মারল রানার তলপেটে। রানার সাহায্যের জন্যে এগিয়ে আসছিল বাতিস্তা। এমনি সময় করিডরের ডান পাশের একটা দরজা খুলে বেরিয়ে এলো একজন লোক। এতক্ষণ ঘুমিয়েছিল বলে টের পায়নি কিছুই। ধাই ধুই আওয়াজ বেড়ে যাওয়ায় বেরিয়ে এসেছে কি হচ্ছে দেখার জন্যে। চোখের সামনে এই প্রলয়ঙ্কর অবস্থা দেখে মুহূর্তে শক্ত হয়ে গেল ওর সর্বাঙ্গের পেশি। চাপা একটা হুঙ্কার ছেড়েই লাফ দিল সামনের দিকে। এক লাফে এসে পড়ল বেচারা বাতিস্তার খপ্পরে। গোটা 4 ঘুষি খেয়ে হাঁটু ভাঁজ হয়ে পড়ে গেল লোকটা। বাতিস্তা পড়ল ওর ওপর। সিঁড়ির উপর লোকটা ঘুরে দাঁড়ানোর আগেই সামলে নিল রানা। তলপেটে প্রচণ্ড ব্যথা, কিন্তু এখন এদিকে লক্ষ্য দিতে গেলে চলবে না। ডান হাতের জুডো হোল্ডটা ছাড়লেও চলবে না। সামনের দিকে ঠেলা দিয়ে লোকটার ভারসাম্য নষ্ট করে দিল রানা। তারপর দ্রুত 2 ধাপ নেমে এসে প্রাণপণ শক্তিতে থ্রো করল। রানার কাঁধের উপর দিয়ে শূন্যে উঠে গেল লোকটার শরীর। ঠিক এমনি সময় দরাম করে খুলে গেল সামনের দরজা। ঝড়ের বেগে ঘরে ঢুকল পাগলা ওস্তাদ। উড়ন্ত লোকটার দিকে এক নজর চেয়েই বাতিস্তার দিকে ফিরল ওস্তাদ। ঘাড় গুজে ঝুঁকে রয়েছে বাতিস্তা নবাগতের ওপর। হাত দুটো পিস্টনের মতো কাজ করে চলেছে দ্রুত। ছটফট করছে লোকটা প্রচণ্ড হাতুড়ির ঘা খেয়ে। দুর্বল হয়ে আসছে ক্রমে শরীর। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা,
চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।